গল্প প্রেম তৃষা, লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব ৪৭। প্রেম হাসপাতালের মর্গে যায়। আপাতত ভয়ানক এই লাশটাকে রাখা হয়েছে মর্গেই। লাশ বললেও তো ভুল হবে। পুরোটা জুড়ে মানুষের আলগা চামড়া, কেবল লাগিয়ে দেওয়া হয়েছে জোর করে। কি বিশ্রী বিদঘুটে গন্ধ বের হচ্ছে, দম ফেলা মুশকিল। প্রেম লাশের দিকে একবার তাকায়, হাতের লকেটের দিকে তাকালো। এত বছর ধরে এভাবে এই হাড়গোড় পড়েছিল, এসব ভেবে কি মানুষ চেনা যায়? লাশের গায়ে যখন এই লকেট দেখেছিল তখন পরিচিত মনে হয়েছিল, তবে খেয়াল করতে পারছিল না এই লকেট সে কোথায় দেখেছিল। এত চিন্তা ভাবনা করার পর শেষে এখন মনে পড়েছে, তিতির জন্মদিনে প্রত্যুষ তাকে এটি গিফট করেছিল। কেনার সময় অনেকগুলো অপশন দেখিয়েছিল প্রেমকে। প্রেম নিজেই এই লকেটটা পছন্দ করে দিয়েছিল। হেতিজা খুনি, তার শাস্তিও হবে। তবে তার আগে মা ছেলের মানসিক চিকিৎসার দরকার। কারণ কোনো সুস্থ মানুষ তো ৩-৪ বছর যাবৎ একটা মৃতদেহের সঙ্গে থাকতে পারে না। মানসিক ভারসাম্যে সমস্যা দেখা দেওয়ার ফলেই তো এই হাল। তৃষাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রুমের ভেতর নাকি তিথি ছিল, তাকে দেখেছে কিনা, তখন সে কেন এমন প্যানিক অ্যাটাক করেছে, এইবার বুঝতে পারছে প্রেম। আসলে ওই রুমে তিথি নামক কেউই ছিল না। তিথিকে প্রত্যুষ অনেক আগেই হত্যা করেছিল। ৩-৪ বছর যাবৎ সে এই লাশকে জীবিত ভেবে তার সঙ্গে শারীরিক সম্পর্কে গিয়েছে। যে সকল মেয়েরা অন্য ছেলেদের বিয়ে করত তাদের একটা লিস্ট তৈরি করত প্রত্যুষ। আইনের চাকরিটা এই ক্ষেত্রে তার জন্য বেনিফিট হিসেবে কাজ করেছে। সে ওই ধরনের মেয়ে মানুষকে খুঁজে খুঁজে টার্গেট করে মারত, মেরে তাদের চুল সংগ্রহ করত। এক এক সময় এক এক পার্টের মাংস, চামড়া কেটে কেটে সংগ্রহ করত। আবার শরীরের কোমল অংশ থেকে মাংস কেটে সেগুলো দিয়ে বিরিয়ানি রান্না করে খেত। কত ভয়ানক মানসিক সমস্যা! প্রত্যুষ যখন তিতিকে হত্যা করে তখন তার মানসিক অবস্থা ঠিক ছিল না। তবে হত্যা করার পর সেই মানসিক অবস্থা হঠাৎ করে এমন ভয়ানকভাবে অন্যরূপ একাই নিয়েছিল, নাকি এর পেছনেও কারো হাত ছিল? এই গল্পের কিছুটা সমাধান হয়েছে, আরও অনেক রহস্য বাকি। এইবার এই কেসের শেষ ব্যক্তির কাছেই যাওয়া যাক। রহস্য উন্মোচনে প্রেম যাকে সর্বশেষে রেখেছে, আশা করা যায় সে অনেক কিছুই জানে। কারণ ঘটনাগুলো এতদিন যাবৎ নেওয়াজ বাড়িতেই হয়েছে। আর নেওয়াজ বাড়ির একটা পাতা নড়ার শব্দও যেই মহান ব্যক্তি সবার আগে টের পান, অন্তত বাড়ির মধ্যে লুকিয়ে থাকা এত সব গল্প সে জানবে না। তার অজান্তে হয়েছে ভাবলেই হাসি পায়। হঠাৎ মর্গে কেউ একজন প্রবেশ করলো। প্রেম পিছনে না ফিরেই সেই প্রবেশকারীর পায়ের শব্দ শুনে আন্দাজ করতে পারল সে কে, কে তার পিছনে দাঁড়িয়ে আছে। প্রেম পকেটে হাত গুজেই পেছনে না ফিরে প্রশ্ন করল, এবার তোমার পালা। সত্য বলবে নাকি মিথ্যে তা তোমার বিষয়, তবে জীবনগুলোকে অন্ধকারে আর ঠেলে দিও না। পাপ কারা ঢাকে জানো? যারা সবচেয়ে বড় পাপী হয়, যাদের বিরাট কোনো পাপ লুকায়িত আছে। তোমার কোন পাপ লুকায়িত জানতে পারি? প্রেম এবার পিছন ফিরে তাকায়। সিদ্দিক নেওয়াজকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসে। সিদ্দিক নেওয়াজের মুখটা কেমন গম্ভীর আর শুকনো ঠেকছে। সে প্রেমকে বলল, চলো একটু বাইরে হাঁটাহাঁটি করি। প্রেম কোনো কথা না বাড়িয়ে এগিয়ে এলো। হয়তো সে বাহিরে খোলা হাওয়ায় যেতে ইচ্ছুক। দুজনেই অন্ধকার রাস্তায় পাশাপাশি হাঁটছে। মুকলেস আসতে চেয়েছিল সঙ্গে, তবে সিদ্দিক নেওয়াজ নিষেধ করে দিয়েছেন। সিদ্দিক নেওয়াজ অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বললেন, কিছু কিছু গল্প আমাদের না জানাই ভালো। তবে সেই গল্পের রহস্যের নিকট যখন কেউ পৌঁছে যায়
তখন তার রহস্য উদ্ধার না করে ফেরার উপায় থাকে না। আমি মিথ্যের চাদর দিয়ে যেই রহস্য ডেকে রেখেছিলাম, তুমি তা সত্যিটা দিয়ে তুলে ফেলেছ। এখন পুরোটা না জানা অবধি তুমি তো নিজেও কবু শান্ত হতে পারবে না, শান্তি পাবে না। তাহলে শুনো, তোমার ফুফু হেতিজা ছোট থেকেই পাকলাটে ছিল। প্রথমে আমি আর তোমার দাদি রুকসানা ভেবেছিলাম ছেলে মানুষই হয়তো, বাচ্চা মানুষ, সব আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তারপর সমস্যা বাড়তে থাকলো। তোমার বাবা পরাগ নেওয়াজ শান্ত স্বভাবের হলেও হেতিজা বিকৃত মস্তিষ্কের হতে শুরু করলো। হেতিজার বয়স তখন 5। স্কুলে ভর্তি করা হয় তাকে। প্রথম দিনই পেন্সিল ঢুকিয়ে সহপাঠীর চোখ অন্ধ যখন করে দিয়েছিল, তখন যদি কোনো ব্যবস্থা নিতে পারতাম। যার ছেলের চোখ নষ্ট করে দিয়েছে, বেচারা গরিব ছিল বলে কোনো একটা ভাবে ঝামেলা এড়াতে পেরেছিলাম। হেতিজা ছোট থেকেই দেখতাম একা একা কথা বলতো, কার সঙ্গে কথা বলতো জিজ্ঞেস করলেই কত মানুষের নাম বলতো। এভাবে হেতিজা বড় হয়, তার পাপ বাড়তে থাকে। আর আমরা অসহায় মা বাবা মেয়ের ভালোর জন্য তার করা পাপ ধামাচাপা দেওয়া শুরু করি। একটা সময় পরে পাপনের সঙ্গে বিয়ে ঠিক করলাম। দেখলাম বিয়ের পর পরিবর্তন হয়েছে। তবে পাপন কিন্তু হেতিজার অতীতের করা কাজগুলো সম্পর্কে জানতো না। এসব খবর কেউ জানলে হেতিজাকে বিয়ে করতো? সংসার ভালোই চলছিল দেখে আমরাও নিশ্চিত হই। 1 মিনিট, ফুফুর নাকি একজন প্রেমিক ছিল, তার সঙ্গে বিয়ে না দিয়ে অন্য আরেকজনের সঙ্গে বিয়ে দেওয়ার কারণ? হেতিজার কখনোই কোনো প্রেমিক ছিলই না। আগেই বলেছিলাম, সে কল্পনা করতো সারাক্ষণ, সারাদিন একা একা কথা বলতো। হেতিজার ছোট থেকেই লেখালেখিতে পটু ছিল। সেই দেখে তার জন্য অনেক উপন্যাসের বই কেনা হতো। ওইসব পড়তো সারাক্ষণ। যখন যেই বই পড়তো তাতেই ঢুকে যেত। উপন্যাসের নায়ককে কল্পনা করত, সংসার করত, কিসব বলতো। শেষে দেখলাম এসবে আরও পরিস্থিতি বিগড়ে যাচ্ছে, তাই উপন্যাস পড়াটাও তার বন্ধ করে দিই। তবে ওই যে উপন্যাসের চরিত্রের রেশ তার হয়তো কাটেনি, সেখান থেকেই কাউকে সে সারাক্ষণ কল্পনা করত প্রেমিক রূপে। তার বিয়ে হয়ে যাওয়ার পর সে ভাবতে শুরু করে উপন্যাসের সেই প্রেমিক চরিত্র তার প্রাক্তন হয়ে গেছে। তাই সংসারী মেয়ে যেমন প্রাক্তনকে ভোলার চেষ্টা করে, সেও তাই করা শুরু করলো। আমি বিয়ে দিয়েও মেয়েকে নিয়ে চিন্তায় থাকতাম। তাই হেতিজাকে 24 ঘন্টা নজরে রাখার ব্যবস্থা করি। তারপর একদিন জানতে পারলাম প্রত্যুষকে নিয়ে স্কুল যাওয়ার পর পার্কে সে একা একাই কার সঙ্গে কথা বলছিল। দিনকে দিন এই সমস্যা বৃদ্ধি পায়। আফসোস লেগেছিল, কারণ হেতিজার অনেক চিকিৎসা করা হয়। ওকে বিদেশ থেকেও চিকিৎসা করে এনে বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম সমস্যা বুঝি শেষ। তারপর বুঝলাম এই সমস্যা শেষ নয়, বরং নতুন করে শুরু। যা ভয় পেয়েছিলাম তার চেয়ে দ্বিগুণ সমস্যা হয়। হেতিজা মনে করতে শুরু করে স্বামী পাপন তার এবং তার প্রাক্তনের মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই স্বামীকেই সে হত্যা করে। কিন্তু ফুফু বলল তার স্বামী নাকি তাকে এবং তার প্রাক্তনকে একসঙ্গে দেখেছে আর সন্দেহ করেছে। আচ্ছা, বুঝলাম ফুফুর সব কল্পনা, কিন্তু পাপন সে তো আর ফুফুর প্রাক্তনকে দেখেনি। তাহলে সে ঝগড়া বিবাদ কেন করেছে? আর প্রত্যুষকে তো ফুফু সব জায়গায় নিজের সঙ্গে নিয়ে যেত যখন সে দেখেছে তার মা পার্কে কোনো মানুষের সঙ্গে নয়, বরং একা একাই কথা বলছে। তাহলে সে চুপ ছিল কেন? কিছু বলেনি কেন? পাবন কোনো প্রাক্তনকে নিয়ে ঝগড়া করেনি। হেতিজা নিজেই সারাদিন তার কাছে প্রাক্তনকে নিয়ে আলোচনা করত। একসময় সে বিরক্ত হয়ে যায়। কোনো পুরুষই তার স্ত্রীর মুখে অন্য পুরুষের কথা সহ্য করতে পারবে না, স্বাভাবিক। তাই হেতিজার উপর সে নজর রাখতে গিয়ে আবিষ্কার করল
তার একা একা কথা বলার বিষয়ে। যেই সন্ধ্যায় হেতিজা প্রাপনকে মেরেছিল, সেই সন্ধ্যায় প্রাপন হেতিজাকে জিজ্ঞেস করেছিল, তোমার কোনো সমস্যা আছে? একা একা কথা বলো কেন? তবে হেতিজা তো কানে কেবল একটা কথাই শুনতে পায়, তোমার প্রাক্তনকে আমি হত্যা করব। হেতিজা ভাবছিল পাপন তাকে তার প্রাক্তনের কাছে যেতে দিবে না, তাই খুন করে ফেলে স্বামীকে। আর বাকি রইল প্রত্যুষ। তাকে যখন নেওয়াজ বাড়িতে আনি, তখন আমারও মনে একই প্রশ্ন জাগে, তাই তারও পরীক্ষা করি। আফসোস আমার শেষ হয় না, কারণ হেতিজার যেই সমস্যা, বিরল রোগ ধরা পড়েছিল, তাও একই রোগ ধরা পড়ে প্রত্যুষের। হেতিজাকে নিজের কাছে আনার পর তার আবারও চিকিৎসার ব্যবস্থা শুরু করি। এই চিকিৎসা হয় দীর্ঘ সময় ধরে, এবং বাড়ি ফেরার পর সে একেবারেই সুস্থ ছিল। প্রত্যুষেরও একই চিকিৎসা করতে চাই, তবে ডাক্তার জানায় এখনো প্রত্যুষের রোগটা সঠিকভাবে ধরতে পারছে না তারা। মায়ের রোগের সঙ্গে কিছুটা একটা পরিবর্তন আছে তার। তারপর তোমরা দুই ভাই তো একসঙ্গে বড় হও চোখের সামনে। প্রত্যুষের মধ্যেও কোনো কিছু দেখতে পাইনি। ধীরে ধীরে সে বড় হয়। তুমি হলে। প্রত্যুষ প্রেম করাও শুরু করে দিল। মাঝে তোমার বাবার মৃত্যুই তুমি একরোখা হয়ে যাও। তোমাদের মাঝে ঝামেলা হওয়ার পর দুই ভাই আলাদা হয়ে যাও। সেই রাতের কথা, রুকসানা এর আগের দিন মারা গিয়েছিল। আমার মানসিক অবস্থা তখন ভালো ছিল না। রুকসানা অনেকদিন ধরেই অসুস্থ ছিল। তার সেবা যত্নের দায়িত্ব হেতিজার তদারকিতেই ছিল। হঠাৎ ভয়ানকভাবে তার খুন হয়। খুন? দাদুর খুন হয়েছে মানে? সে না সিঁড়ি থেকে পড়ে মারা যান? আমি তো তখন বাড়িতেই ছিলাম। নিজের হাতে দাদুকে মাটি দিয়ে আসি। হ্যাঁ, খুনই হয়। তবে বিষয়টি আমি মুকলেস আর খুনি ছাড়া কেউই জানতো না। তুমি ট্যুরে ছিলে। বাড়িতে আস্তে আস্তে লাশের শেষ গোসল শেষ হয়ে যায়। তাই সাদা কাপড়ের নিচে লাশের সঙ্গে হওয়া বহু জিনিস তোমার অজানাই থেকে যায়। তোমার দাদুর মৃত্যুর পর আমি সবচেয়ে বড় শকড হই। আজও ভাবলে কেমন শিরশির করে ওঠে গা। আমার রুকসানাকে খুন করেছে। আমি যতক্ষণে বাসায় পৌঁছাই, ততক্ষণে সে মৃত ছিল। বৃদ্ধ অসুস্থ শরীর থেকে মাংস কেড়ে নেওয়া হয়েছিল। সিদ্দিকের চোখে জল, কথা বলতে পারছে না ঠিক মতো। শরীর কেমন কাঁপছে। প্রেম তার দিকে তাকাতেই সে পুনরায় বলল, প্রত্যুষের ভয়ানক সত্তা সেদিন চোখে ধরা পড়ল। জানতে পারলাম সে কতটা ভয়ানক। আসলে তার মা হেতিজাকে সবসময় রুকসানার সেবা যত্নের বিষয়ে খেয়াল রাখতে হতো। নিজের মায়ের এমন ব্যস্ততা সে মানতে না পেরে নানিকেই মেরে ফেলে। তবুও আবার যেন তেন মৃত্যু নয়। প্রেম একটার পর একটা ধাক্কা খাচ্ছে। প্রশ্ন করলেই এত এত বিষয় বের হয়ে আসছে যে এখন প্রশ্ন করতেও কেমন যেন ভয় লাগছে। কিন্তু তুমি কি করে জানলে ওইসব প্রত্যুষের কাজ? সে যখন মাংস কাটছিল, তখন গিয়ে পৌঁছাই আমি। হয়তো সেদিন চুপ করে না গেলে আমার সবচেয়ে বড় সম্পদ তোমাকেও প্রত্যুষ শেষ করে ফেলতো। আজকে এত সব বলার মতো অবস্থায় আমি থাকতে পারতাম না। প্রত্যুষের হুমকির কারণে আমি রুকসানার খুনকে আড়াল করি। প্রত্যুষের আলাদা একটা গুণ আছে, সে মানুষের স্বভাব বৈশিষ্ট্যের নকল করতে পারে। তার চেয়ে বড় কথা, সে বাইরে থেকে নিজেকে একভাবে আর ভেতরে অন্যভাবে ফুটিয়ে তুলতে পারে। তারপর থেকে শুরু হয় তার একের পর এক পাপ। তিতিকে যেদিন হত্যা করেছিল, সেদিন হেতিজাও তার সঙ্গে ছিল, তাকে সাহায্য করেছে। ভেবেছিলাম হেতিজা তো সুস্থ হয়েছে, কিন্তু কোনো লাভ হলো না। এই বাসাতেই সবার অগোচরে প্রথমে তিতিকে নির্যাতন করা হয়। এমন না যে প্রত্যুষ কেবল তাদের মেরেছে যারা একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করেছে, বরং কারণ ছাড়াই একটা সময় ধরে সে মানুষ মারত। কেবলমাত্র
মানুষের মাংসের বিরিয়ানির লোভে। সে মানুষ কম, নরখাদক বেশি ছিল। সৃষ্টিকর্তার এত সুন্দর রূপের পেছনে কি ভয়ানক গল্প, চরিত্র লুকিয়ে, তা প্রত্যুষকে না দেখলে জানতেই পারতাম না। তিতিকে মারার পরও তাকে সে কল্পনা করেছে প্রত্যুষ যখন যে জায়গায় যেত, তিতির শরীরের কোনো অংশ সাথে রাখত। মৃত শরীরকে সে কখনো সাজাতো, কখনো জোড়া লাগানোর চেষ্টা করত, আবার কখনো মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্কে যেত। এসব নিজের চোখে দেখা। কখনো কখনো দেখতাম রুমে কেউ নেই, তবে সে একা একা কথা বলছে তিতির সঙ্গে। সে কল্পনায় তিতির সঙ্গে ঘুরতে যেত, সময় কাটাতো, এমনকি শারীরিক সম্পর্কেও গিয়েছে। অথচ সব তার ভ্রম ছিল। তিতি তাকে ধোঁকা দিয়েছে, এটা কেবল প্রত্যুষের কল্পনা ছিল। বাস্তবে তো তিতির বিয়েই হয়নি। কি? হ্যাঁ, হ্যাঁ, হেতিজার উপর মুকলেস নজর রাখত। সেখান থেকেই সব জানা। আসলে প্রত্যুষ তিতির প্রেমে পড়ার সময় কিন্তু স্বাভাবিকই ছিল। ছেলের এই পরিবর্তন হেতিজা মেনে নিতে পারছিল না। মানে মানে হচ্ছে হেতিজা ছোট থেকেই চেয়েছিল প্রত্যুষ তার মতো হোক। প্রেমাকে নিয়ে তার কোনো আগ্রহ ছিল না। প্রেমা আজও হয়তো এত ভয়ানক সব গল্প জানেই না, কিংবা জানে, আরও অনেক কিছুই জানে যা আমাদের অজানা। হেতিজাকে আমি কেবল পাবনকে খুন করার দায় থেকে বাঁচানোর জন্য ডাকাই আনিনি। তাহলে সে মানুষ খুন করা শুরু করে, ছেলেকে মাংসের বিরিয়ানি খাওয়ার অভ্যেস গড়ে তোলে। খুন করা, এসব পাগলের মতো আচরণ অনেকটাই বলতে পারো মায়ের থেকে শেখা প্রত্যুষের। এখানে আসার প্রথম দিকেও আমাদের বাড়ির অনেক কাজের মানুষ মারা যেত। তখন বুঝতে পারিনি এসব কার কাজ। পরে বুঝতে পারি আস্তে আস্তে প্রত্যুষ বড় হয়, নিজেই এসবে গভীরভাবে লিপ্ত হয়। কিন্তু তিতি তার জীবনে আসার পর আস্তে আস্তে ভালোবাসার টানে পরিবর্তন আসতে শুরু করলে হেতিজা তা মেনে নিতে পারে না। তিতির নামে ভুল বুঝিয়ে তাকে নিজ হাতে ধরে বেঁধে সেই জবাই দেয়। যেদিন হেতিজার মাংসের বিরিয়ানি রান্না হয়, সেদিন হেতিজা নিজ হাতে মশলা বেটে দেয়। এসব কি করে ভুলবো? আমি সব জেনেও বোবার মতো পড়ে থাকতাম। তাহলে প্রত্যুষের সঙ্গে আমার ঝামেলা হওয়ার পর সে আমায় কেন খুন করেনি? কারণ সে তোমায় টপ হিসেবে ব্যবহার করেছিল। তোমার পছন্দের গান, পছন্দের কার্যক্রম, স্বভাব, বৈশিষ্ট্য সব ধারণ করেছিল সে, যাতে কখনো বিপদে পড়লে তুমি ফেঁসে যেতে পারো। তোমার তৃষাকে একবার চেয়েছিলাম চট্টগ্রাম পাঠিয়ে দিতে, কারণ যেদিন দেখলাম প্রত্যুষের নজর গেছে তৃষার উপর, সেদিন থেকেই ভয় কাজ করা শুরু করে আমার মধ্যে। আর তৃষার সঙ্গের ঘটনা যে তোমার সঙ্গে জড়িয়ে যাবে, সে ভয় ছিলাম। প্রত্যুষ কখনোই তৃষাকে ভালোবাসেনি, কেবল মারার উদ্দেশ্যই ছিল তার। আর হেতিজা তৃষাকে ছেলের বউ বানাতে চেয়েছিলই মূলত তৃষাকে প্রত্যুষের হালাল শিকার বানানোর জন্য। তাই আমি চেয়েছিলাম তুমি আর তৃষা যাতে দূরেই থাকো। কিন্তু ওই নরপিশাচ তো পিছু ছাড়বার নয়। সে ক্ষতি করার জন্য সেখানেই চলে গেছে। আমি দাদা হিসেবে ব্যর্থ প্রেম। সিদ্দিকের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। প্রেমের মাথাটা কেমন যেন শিরশির করছে, অচল লাগছে নিজেকে। এত কিছু তার চোখের সামনেই হলো, অথচ সে কিছুই জানে না। জানবে কেমন করে? জানার কোনো চেষ্টা করেছে? দিনরাত 24 ঘন্টা বাইরে আড্ডা দিয়েছে, বাড়ির মানুষের খোঁজ নেয়নি। তিতির বাবা মা হয়তো আজও মেয়ের অপেক্ষায় বসে আছে। প্রেম তার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছে, তাও শেষবার প্রত্যুষের কাছে যাবে, তার জবানবন্দিও শুনবে। দেখা যাক আর কত কাহিনী বানাতে পারে। তারপর যাবে হাসপাতালে তৃষার কাছে। প্রত্যুষ আর হেতিজার কালকের বুড় হবে
অন্ধকারে ছেয়ে আর নতুন সূর্য উঠবে প্রেম তৃষার জন্য, নেওয়াজ বাড়ির জন্য। আচ্ছা, ওদের শাস্তি কি হবে? ফাঁসি? চাইলেই তো ওদের বাঁচানো যায়, কিন্তু বাঁচানো কি উচিত হবে? প্রেম তার দাদার দিকে তাকায়। এই লোকটা কত ভুল বুঝেছে সারাটা জীবন, অথচ সেও কেবল তাকে আঁকড়ে রাখার জন্য এত কষ্ট বুকে চেপে রাখলো। তবে পাপের গল্প কিন্তু পাপীরাই আড়াল করে। প্রেম স্মিথ হেসে হঠাৎ দাদুর চোখে চোখ রেখে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, এবার তোমার নিজ সত্যের কথা বলো। তুমি সিদ্দিক নেওয়াজ এত সহজে দমে যাওয়ার মানুষ কি? কোন সত্য তোমার গল্পের রহস্যে মাটি হইয়া চাপা আছে? সিদ্দিক নেওয়াজ একটা ডুব গিললেন, কপাল বেয়ে গামের বিন্দু বিন্দু ফোঁটা পড়ছে। সে থতমত খেতেই প্রেম বলল, মজা করেছি, আর কোনো রহস্য নয়, এবার সুখের গল্প শুরু হতে চলেছে দাদু। এখনো অনেক কাজ বাকি। তোমার বংশবৃদ্ধির কাজটাও তো হাতে পড়ে আছে। বলেই হাসল প্রেম। সব প্রশ্নের উত্তর জানা মানেই মুক্তি নয়। কিছু রহস্য আছে যা ছুঁতে গেলেই মানুষ নিজের ভেতরের গোলকধাঁধাই হারিয়ে যায়। তা কিছু অজানাকেই অজানাই থাকতে দেওয়া উচিত, কারণ সেখানে যাওয়া মানে অস্থিরতার এক অন্তহীন নদীতে ঝাঁপিয়ে পড়ার সমান। আর যে রহস্যের শেষে কেবল দহন, সেখানে পৌঁছে কি লাভ? কিছু না জানা মানেই কখনো কখনো বেঁচে থাকা, কারণ সত্যের ভার সব কাঁধ বহন করতে পারে না। প্রেম একটা দীর্ঘশ্বাস ছাড়ল। দুআশা হওয়া এক ফালি অতীত তারপরও তার মনে পড়ে গেল। যেই অতীত সেও লুকিয়ে রেখেছে, লুকিয়ে এসেছে, কারণ কিছু সত্য বের হলে হয়তো সুন্দর জীবন নষ্ট হতো। সিদ্দিক নেওয়াজের কিছু সত্য তো সে জানে, তবুও আজীবন না জানার ভান করেছে, আর করবেও। তা নিয়ে প্রেমের মাথা ব্যথা নেই। সে আপাতত সুস্থ একটা জীবন চাই, এর বেশি কিছুই নয়। সিদ্দিক নেওয়াজ ভেতরে ভেতরে একটা নিঃশ্বাস ছাড়েন। মনে পড়ে যায় অতীতের এক ঝলক। রাফা কি সত্যি আত্মহত্যা করেছিল? তার ছেলে পরাগ নেওয়াজ কোথায়? প্রেমের মা হিমিকা কি সত্যি তার স্বামীর হাতেই খুন হয়েছিল? আর তার স্বামী মরল কি করে? ওই অ্যাক্সিডেন্ট কি করে হলো তার? কত কত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া বাকি এখনো, তাই না? তাহলে উত্তর খোঁজা যাক। প্রেমের মায়ের খুনটা মূলত হয়েছে প্রত্যুষের হাতেই। তার মৃত্যুর সময় তার স্বামী সবটা দেখে ফেলে। বিষয়টি প্রত্যুষের বুঝতেও সময় লাগলো না। লোকটা যখন সেদিন রাতেই থানার উদ্দেশ্যে যেতে নেয়, তখন প্রত্যুষই তার গাড়ি অ্যাক্সিডেন্ট করায়। এমনভাবে লোকটা আহত হলো যে কথাবার্তা বন্ধ হয়ে বিছানায় পড়ল। মাসখানেক হয়তো বড়জোর বাঁচবে। তাই অযথা একটা রক্ত নিজের হাতে লাগানোর কোনো ইচ্ছে হলো না প্রত্যুষের। আর পরাগ কোথায়? সিদ্দিক নেওয়াজ আরও একটা আহত শ্বাস ছাড়লেন। ছেলের পাপের কোনো ক্ষমা ছিল না। এত নোংরা পাপ মেনে নেওয়া যায় না। তাছাড়া ওই ছেলে বিপদে চলেই গিয়েছিল, তাকে ফিরিয়ে আনাও সম্ভব নয়। মেয়ের পাপকে দামাচাপা দিয়ে আশকারা দেওয়ার ফলে ঘটনা এই পর্যন্ত চলে এসেছে। ছেলের বেলায় আর তেমন নয়। সেদিন পরাগ যখন নেশা করে বাড়ি ফিরে, তখন নিজ হাতে ছেলেকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মুকলেসের মাধ্যমে খুন করান তিনি। আর মাটি চাপা কোথায় দেন? প্রেমের সেই প্রিমরোজ ফুলের বাগানে। প্রেম হয়তো কখনো জানতেও পারবে না তার মাটির উর্বর সার তার বাবার পচনশীল দেহ থেকে নিষ্কৃত হচ্ছে। আর রাফা মেয়েটাও তো পরাগের সমান পাপী ছিল। তবে সে আত্মহত্যা করেনি, বরং তাকেও মেরে সিদ্দিক নেওয়াজের কথায় ঝুলিয়ে দেওয়া হয় ফ্যানের সাথে। পুলিশকে সেইবার টাকা দিয়ে মুখ বন্ধ করেছেন। আসলে টাকা যার, ক্ষমতা তার, এটাই স্বাভাবিক। তবে এসবের আচ্ছে কখনোই নাতির উপর পড়তে দিবে না।
নাতির ভবিষ্যতে যাতে কোনো ঝামেলা না হয়, তাই তো এসব করেছেন। খারাপ মানুষদের মাঝে নাতিকে কি করে বেড়ে উঠতে দিত? সিদ্দিক একবার আর চোখে প্রেমের দিকে চাইল, বলল, মৃত্যুর আগ পর্যন্ত দাদুভাই তোমার সুখের জন্য লড়ব, প্রয়োজনে তোমার জন্য আরো হাজারটা পাপ করতে রাজি। তবুও তোমার চোখে আমার জন্য আমি ঘৃণা সইতে পারবো না। দুনিয়া আমায় ঘৃণা করুক, আপত্তি নেই। তুমি দাদুভাই আমার থেকে দৃষ্টি সরিয়ে নিও না। সইতে পারবো না। তোমার সুখ দেখে মরতে চাই। আর কোনো ইচ্ছে নেই আমার। প্রেম থানার সামনে এসে দাঁড়ায়, দাদুকে বিদায় জানায়। দাদু চলে যাওয়ার সময় তার দিকে কত করুণ চোখে চাইছিল। আহা, কি মায়া ওই বৃদ্ধ মুখটাই। এই মায়া যেন সর্বদা থাকে। এই বুড়ো মানুষটাকে আর চিন্তায় ফেলতে ইচ্ছে করছে না। থাক না, দুই চারটে গল্প ভেতরেই দাফন হয়ে, তাতে বরং ভালো কিছুই হবে। দাদুকেও সে কখনোই বুঝতে দিবে না। মাটি খুঁড়তে গিয়ে বাবার লাশের খোঁজ পেয়েছে সে, মুকলেস চাচার থেকে। সব ঘটনা বহু আগেই জেনেছে সে। প্রেম কল্পনা থেকেই বেরিয়ে আসে, হাতের সিগারেটটা ফেলে তৃষার পাশে শুয়ে তার ঠোঁটে চুমু খেতে যাবে। তার আগেই তৃষা প্রেমের মুখ চেপে ধরে বলল, হারে বজ্জাত প্রেম ভাই, দূরে গিয়ে মরেন। শালির ঘরের বউ, তুমি তো দেহি মহা চালাক। এই মহিলা ঘুমাস নাই কেন? তোর জ্বালাই বেড়া ঘুমাতে পারি? একটু পর পর তোর ভাঙা রেলগাড়ি সাইরেন বাজাই। এই, হোয়াট ডু ইউ মিন বাই ভাঙা রেলগাড়ি? শালি, রেলগাড়ি ভালোই আছে। চোখ দিয়ে দেখ, তোর রাস্তায় ঝামেলা। কি? দূরে যান, কাছে আসবেন না কখনো। প্রেম নাচরবান্দা বেহায়ার মতো বউকে ঠেলে টুলে বিছানায় নিজের জায়গা করে নেয়, বলল, চলো ভাঙা রেলপথটা মেরামত করে নি। আমি ইয়া বড় ইঞ্জিনিয়ার। বলেই সে ইঞ্জিনিয়ারিং গিরি করতে ব্যস্ত হয়ে উঠল। কক্সবাজারের মোলায়েম হাওয়া পেরিয়ে গাড়ি যখন ঢুকলো পুরান ঢাকার সরু গলিগুলোয়, তৃষার বুকের ভেতর কেমন এক অদ্ভুত কম্পন উঠল। ধুলো পড়া পথ, পুরনো ইটের গন্ধ, আর মাথার উপরে দুলে থাকা রংচটা তার, সব যেন তাকে বলছে, স্বাগতম, তুমি আবারও ফিরে এলে। প্রেম গাড়ি থেকে নেমে দরজা খুলতেই তৃষার চোখ আটকে গেল। সামনের বিশাল লোহার ফটকে নেওয়াজ কুটির। এই বাড়ি তার জীবন বদলে দিয়েছে। দাদা সিদ্দিক নেওয়াজ দুই হাত বাড়িয়ে এগিয়ে এলেন। আজ থেকে এই বাড়ি তুমি দেখে রাখবে, বলেই বাড়ির চাবির ছোড়াটা তার হাতে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। এই বাড়ি তাকে কত যন্ত্রণা দিয়েছে, কত স্মৃতি দিয়েছে, তবুও আজ মনে হলো এখান থেকেই তার নতুন সুখের দিন শুরু হতে যাচ্ছে। এবার আর লুকাতে হবে না, ভেঙে পড়তে হবে না, কারণ প্রেম আছে তার পাশে, তার শ্বাসে, তার ভবিষ্যতে। সন্ধ্যায় তৃষা সবচেয়ে বেশি সারপ্রাইজ হয় এই বাড়িতে নিজের মা বাবাকে আর ভাইকে দেখে। প্রেম আগেই একবার বলেছিল নেওয়াজ বাড়িতে ফিরে বাবা মায়ের সঙ্গে দেখা করাবে। সে এত ব্যস্ততার মধ্যেও নিজের কথা রেখেছে। সবাইকে একসঙ্গে পেয়ে কি যে খুশি লাগছে। তারই মধ্যে খবর এলো সিমলার বাড়ি থেকে তাদেরকে মেনে নেওয়া হয়েছে। অঙ্কুরের কোনো পরিবার নেই, অনাথ আশ্রমে বেড়ে ওঠা। সিমলাকে বিয়ে করে সুখে রাখার জন্য রাতে জীবন ঝুঁকি নিয়ে অবৈধ বাইক রেস করত। তৃষা কিছু বিষয় জানে নীলগিরির হোটেল রুমে একদিন যখন সে রাত করে প্রেমের জন্য আনা পুতুলটার চুল রং করার জন্য হেয়ার কালার আনতে বলে হোটেল কর্মীকে, সেদিন রাতে অঙ্কুরকে হোটেলের লবিতে দেখেছিল। ছেলেটার সঙ্গে সেদিন কিছু কথাবার্তা বলে পরিস্থিতি জানতে পারে। আহা, মানুষের জীবন এখন সুখ করতে পারলেই হয়েছে। প্রেমের বাসায় আসার পরই দাদুর সঙ্গে কথা হয়। এখন থেকে নেওয়াজদের পারিবারিক ব্যবসা,
সে নিজ হাতে সামলাবে। দেরিতে হলেও তো সুবুদ্ধি হয়েছে, এইটাই বা কম কিসের। প্রেমাটা এতক্ষণ তৃষার সঙ্গেই ছিল। মেয়েটার উপর এতদিন তলে তলে অত্যাচার হয়েছে, আর সে কেবল চুপিসারে সহ্য করে গেছে সব। দুনিয়াটাও একটা আজব রঙের কারিগর। প্রেমকে কখনোই প্রেমা পছন্দ করতো না। ওইসব তার মা হেতিজা ইচ্ছে করে করিয়েছে। যেদিন প্রেমা না করতে চাইতো, ওই দিন খাবার বন্ধ করে দিত, রুমে ইচ্ছে মতো শাস্তি দিত। আহা, কি জীবন! ভয়ে মেয়েটা চুপ হয়ে থাকতো। তৃষা কাঠের বাড়ির বারান্দায় এসে দাঁড়ায়। এই বাড়িটা এখন তারও। যখন খুশি, যেখানে খুশি, সেও যেতে পারবে। সে বেডরুমে প্রবেশ করতেই প্রেমের সঙ্গে কাটানো সেই সুন্দর স্মৃতিগুলো তার চোখের সামনে বাজতে শুরু করে। হঠাৎ প্রেম পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। শোনা, অলরেডি ভূতের মুভিটা কিন্তু ছেড়েছি, তুমি আসছো না কেন? প্রেম জিজ্ঞেস করেই প্রেম তৃষাকে নিয়ে বেডরুমে গেল। ল্যাপটপে ভূতের মুভি ছেড়েছে। ঘরটা পুরো অন্ধকার। প্রেম আর তৃষা সোফায় পাশাপাশি বসে হরর মুভি দেখছে। হঠাৎ স্ক্রিনে জাম্প স্কেয়ার। তৃষা হালকা চমকে ওঠে, আর প্রেম খুব স্বাভাবিক ভঙ্গিতে তার হাত চেপে ধরে। তৃষা ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। এই বেটা হাড়ে বজ্জাত প্রেম নেওয়াজ, খালি ছোঁয়ার বাহানা খুঁজে। তৃষা কি এসব ফকিরা জিনিসে ভয় পায় নাকি? ছে! তবে কিছুক্ষণের মধ্যেই হরর মুভির শব্দে দুজনের গা শিওরে ওঠে। দুইজন বসে থাকে কাছাকাছি, অযথাই। তৃষা তখনও বুঝতে পারছে প্রেম নেওয়াজ সুবিধার লোক না, একটু একটু করে কাছে আসা, তাই না? সব বুঝে এই তৃষা। এসব কেন দেখছেন? আমাকে ভয় দেখাতে? প্রেম হাসল। বিক্রিয়া শুরু করার এক ধরনের প্রসেস, বুঝো না আমার সোনা? অন্ধকার রুমের জানালা দিয়ে বাগানের ল্যাম্পপোস্টের হলুদ আলো ঢুকে দেওয়ালে হালকা ছায়া ফেলছে। তৃষার শীত শীত করছে। সে সোফা থেকে খাটে উঠে যায়, গায়ে কম্বল জড়ায়। প্রেমও তার পেছন পেছন খাটে এসে বসলো, গায়ে কম্বল জড়ালো, ল্যাপটপটা তার কোলে। হঠাৎ তার শীতল অবৈধ হাত তৃষার গা ছুঁতেই সে কেঁপে ওঠে। মুহূর্তেই প্রেম রেগে বলল, কি বাল পড়েছ? এটার আগামাথা পায় না কেন? আপনি হাত সরান। উঠে ক্লোজেটে যাও, ওখানে দেখো একটা শপিং ব্যাগ আছে, তাতে যা রাখা আছে একবার পরে আসো তো। পারবো না। আমি উঠে নিয়ে আসলে কিন্তু নিচে পরিয়ে দিব। আরে বাবা, যাচ্ছি। শালের ঘরের বউ, কয়দিন পর তোর আন্ডা বাচ্চার বাবা হব, আর তুই কিনা আমায় বাবা ডাকিস? নাউজবিল্লাহ, আল্লাহ সইবে না। আরে যাও আগে। কিছুক্ষণের মধ্যেই তৃষা সাদা রঙের একটা মিনি স্কার্ট আর মিনি টপস পরে হাজির হয়। এই ঠান্ডার মধ্যে এসব কি অত্যাচার! প্রেম তৃষাকে নিচ থেকে উপর পর্যন্ত একবার পরখ করতেই তৃষা লজ্জায় মাথা নিচু করে ফেলে। প্রেম হাত বাড়িয়ে তৃষাকে নিজের কাছে বসায়, গায়ের উপর কম্বল জড়িয়ে নিজের হাত ভেতরে দিতেই শিরশির করে উঠল তৃষার শরীর। মুখ দিয়ে বেরোলো, প্রেম, ডোন্ট মেক আ নয়েজ। তৃষার শরীর যখন এই গরম হাতের উষ্ণতা আর সহ্য করতে পারছিল না, তখন প্রেম বাঁকা হেসে গায়ের উপর থেকে কম্বল সরিয়ে দেয়। খাট থেকে নেমে জিজ্ঞেস করে, ওয়াইন আনছি। উফ, কি গরম যে লাগছে! প্রেম গা থেকে টি শার্ট খুলে সোফার উপর ফেলে সিঁড়ি বেয়ে নিচে নামতেই তৃষা তার পিছন পিছন সিঁড়ি বেয়ে নিচে নামে। প্রেম তাকে দেখে গ্র্যানোফোনে গান ছেড়ে কিচেনে আসে। তৃষাও তার সঙ্গে। হঠাৎ প্রেম তৃষাকে কিচেন টপে বসিয়ে দিল। প্রেমের আবদার মেটাতে মিনি টপসের সঙ্গে মিনি সাদা রঙের স্কার্টটাও পরেছে। এত ছোট জামা ইহ জিন্দেগিতে কখনো পরেনি সে। লজ্জা করছে তার। প্রেম গ্লাসে ওয়াইন ঢেলে তৃষার হাতে এক গ্লাস ধরিয়ে তার সঙ্গে চিয়ার্স করে চুমুক বসিয়ে দিল।
পরক্ষণেই গ্লাস রেখে তৃষাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তার নগ্ন বুক, উপরে কালো রঙের একটা জিন্স প্যান্ট, গলায় ঝুলতে থাকা কালো রঙা চেইনে গিটারের মতো দেখতে লকেটটা কেবল ঝুলছে, চুলগুলো এলোমেলো। কি অসাধারণ লাগছে তাকে। প্রেম তৃষার মুখের কাছ থেকে আলতো করে চুল সরিয়ে দিয়ে অপেক্ষা না করে শক্ত চুমু বসিয়ে দিল ঠোঁটে। হারালো দুইজন অজানা দুনিয়ায়, অনাকাঙ্ক্ষিত ইচ্ছের স্রোতে। গ্রামোফোন তখনও ভেতরের রুমে বাজছে তার আপন তালে। প্রেম তৃষার এক সূত্রে গাঁথা মিলনে সায় দিয়ে বাজিয়ে চলছে আপন সঙ্গীত। बाहों में जन्नत आ गई कुसुमा, तुम जो हुआ हो मेहरबान, जिससे जिसका यूं तरफ हुआ हो गई हम सामान रुफ तक आसन्ना, एक जरा जो चले दो कदम साथे मेन। সরি, হিন্দি গানটা আসলে আমি জানি না, তাই পড়তে পারিনি। হঠাৎ তৃষা হাঁপিয়ে ওঠে। প্রেমের সঙ্গে পাল্লা দেওয়া তার পক্ষে অসম্ভব বিষয়। তবে প্রেমের ধ্যান খেয়াল অন্যদিকে। সে তৃষাকে আরো গভীরভাবে নিজের কাছে টেনে নেয়। তৃষা প্রেমকে বাধা দিয়ে জিজ্ঞাসা করলো, এখানে নয়। প্রেম সেই বাধা অপেক্ষা করে তৃষার গলা আলতো করে চেপে ধরে ঠোঁটে গভীরতায় হারিয়ে মৃদু স্বরে বলল, উহু সুনাম, এখানেই। পুরান ঢাকায় আসার পর আজকে এক সপ্তাহ কেটে গেল। এতদিন শুয়ে বসে কাটিয়েছে তৃষা। তবে কাল রাতেই ভার্সিটি থেকে কল এসেছে, সামনে পরীক্ষা। সেই পরীক্ষার নোটিশ দেওয়া হয়েছে। তৃষার সেই থেকে মাথা কাজ করছে না। এক সময় মনে হতো পড়ালেখা ছাড়া জীবন চলবে না। এখন মনে হচ্ছে প্রেমের সঙ্গে প্রেম না করে ভার্সিটি গিয়ে পড়ালেখা না করলেই বোধহয় জীবনটা তেজপাতা হয়ে যাবে। তৃষার ভোরে দুইবার বমি হয়েছে। রাতে খাবার বেশি খেয়েছে বলে হয়তো এমন লাগছে। প্রেম ভোরে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিল, কিন্তু এই ডাক্তারের কাছে গিয়ে পয়সা নষ্ট করে কে? মাথা ব্যথা হলে একেবারেই মাথা থেকে পা পর্যন্ত ওষুধের লিস্ট বানিয়ে বিল ধরিয়ে আমজনতার টাকা চুষে নিবে। একদিন তৃষা প্রেম নেওয়াজের মতোই বুয়া ইঞ্জিনিয়ার হয়ে ওই বেটাদের উপর এমন এক্সপেরিমেন্ট করবে না বলেই মুখ ভেঙচালো। আজ ভার্সিটিতে পৌঁছাতেই তৃষার একটু দেরি হয়ে গেল। প্রেম কেবল গেট পর্যন্ত নামিয়ে দিয়ে নিজের কাজে চলে গেল। ছুটি হলে নিয়ে যাব এই বলে। তৃষা মাথা নাড়ে, কিছু বলল না। ক্লাসে ঢোকার সাথে সাথেই তার বুকের ভেতর বিরক্তিকর হাহাকার উঠল। বায়োলজি, ডিএনএ রিপ্লিকেশন নিয়ে বাক্কা চলছে। স্লাইডে রঙিন গ্রাফ, শিক্ষকের একটানা গম্ভীর বাক্যা, সব মিলিয়ে তৃষার মাথা ঝিমঝিম করছে। প্রেম নেই, ক্লাসে কোনো মজা নেই। বাইরে রোদের চত্বর, ক্যাফেটেরিয়ার গন্ধ, সবকিছুই যেন তাকে ডাকছে। সে চেয়ারে বসে থেকে থেকে আর না পেরে সাইলেন্টে ফোন বের করে সময় দেখে মাত্র 10টা 30 মিনিট হয়েছে। উফ, আর কত? তৃষা মনে মনে বলেই আবার সামনে তাকিয়ে থাকার ভান করে। শেষমেশ বিরক্তি চরম পর্যায়ে পৌঁছালে সে চুপচাপ বই গুছিয়ে নিল। পিছনের সারি দিয়ে কেউ বুঝবার আগেই বের হয়ে গেল বায়োলজির সেই নিরস লেকচার থিয়েটার থেকে। চত্বরে বাতাস এসে যেন তৃষার মাথা হালকা হলো। এই জায়গাটা তার কাছে বিশেষ। এখানেই একদিন ঘৃণা ভরা চোখে প্রেমের দিকে তাকিয়েছিল, আর এখানেই প্রথম প্রেমের গান শুনে মুগ্ধ হয়েছিল। সে গভীর শ্বাস নিয়ে বেঞ্চে বসল। ফেসবুক খুলতেই চোখ ছানা ভরা। প্রিমরোজ ব্র্যান্ডের আদারের লাইভ কনসার্ট। মাত্র 2 দিনের মাথায় তৃষার হাত কাঁপতে লাগলো। এতদিন ধরে অপেক্ষা করা কনসার্ট অবশেষে। কিন্তু টিকিট টিকিট কোথায় পাবে? ঠিক তখনই একটা ছেলে এসে তার পাশে বসল। তৃষা গুরুত্ব দিল না, ফোনেই ডুবে রইল। হঠাৎ ছেলেটা বলল, শুনছেন? মানে মানে হ্যালো। তৃষা তাকিয়ে মাপজোক করল, জুনিয়র মনে হচ্ছে। তোমাকে তো আগে দেখিনি। কোন ব্যাচ? ফার্স্ট সেমিস্টার।
আপনিও আমার ব্যাচের, তাই না? তৃষা ভেতরে ভেতরে হাসি চেপে রাখলো। ছেলেটা যে তাকে পটানোর চেষ্টা করছে তা তৃষার চোখ এড়ায়নি। সে দুষ্টুমি করে বলল, হ্যাঁ, কোনো সাহায্য চাই নাকি? না মানে আপনাকে সকালে দেখেছিলাম, আবারও দেখলাম। আচ্ছা, একটা সাহায্য চাই। আমার ফোনটা পাচ্ছি না, যদি আপনার ফোনটা দিয়ে একটু কল দিতেন। তৃষা বুঝতে পারল এই ছেলের নাম্বার চাই। আজকালকার ছেলেগুলোও না সরাসরি কিছু বলতে পারে না। তৃষা একটু ঢং করে জিজ্ঞেস করে, হ্যাঁ, সাহায্য করতে সমস্যা নেই। সে ছেলের নাম্বারটা ফোনে ডায়াল করলো, তবে কল করলো না। কেবল বলল, প্রেমিকা নেই। না, তবে কেউ একজন চাইলেই হতে পারে। সে আরেকটু এগিয়ে বসতেই তিশা চেপে দূরে সরে বসে। প্রেম নেওয়াজের চোখ তো নয়, যেন বাজ পাখি, কুত্তেকে দেখে ফেলে। কই কলটা দেন, ফোনটা খুঁজে পাচ্ছি না। তৃষা ফোনে হাত দেওয়ার আগেই পেছন থেকে প্রেম এসে তার কাঁধে হাত রেখে পিঠ চাপড়ে বলল, ওমা, ভাইয়া আপুরা, আপনারা কি কাপল নাকি? সিনিয়র লাগছে। সালাম ভাই, সালাম আপুসান, চা এনে দিব? ছেলেটি গর্বে ফুলে উঠল। প্রেমের পাশে অঙ্কুর দাঁড়িয়ে, সেও মজা নিচ্ছে। তৃষার ভয়ে বুক দুকপুক করছে, নিজের জন্য নয় বরং এই ছেলের জন্য। প্রেম ঢং করে ধাক্কা দিতেই ছেলেটি গুতাকিয়ে উঠে দাঁড়ায় মুহূর্তেই। পরক্ষণেই প্রেম হেসে বলল, আরে ভাই দেখেন, আপনার পাছার নিচে কি এটা? আমি প্রাণ বাঁচালাম। কি? কার প্রাণ বাঁচালেন? আপনার পাছার নিচে বেঞ্চ। আমি আপনার কাঠির মতো শক্ত পাছাটা বেঞ্চের উপর থেকে সরিয়ে বেঞ্চের প্রাণ বাঁচালাম। বলেই সে অঙ্কুরের দিকে তাকাতেই অঙ্কুর ছেলেটির কাঁধ শক্ত করে চেপে ধরে তাকে নিজের সঙ্গে নিয়ে যায়। যেতে যেতে বলল, চলো ভাই, তোমাকে আজকে পাছার গল্প কাহিনী শোনাবো। একটু চিপাই আসো তো। ছেলেটিকে অঙ্কুর নিয়ে যেতেই তৃষা একবার প্রেমের দিকে তাকালো। জিন্সের পকেটে হাত গুজে আছে সে, চোখ দুটো অদ্ভুত ঠান্ডা আর ঈর্ষায় হালকা জ্বলে ওঠা। তৃষা ঠোঁট কামড়ে হাসি থামালো। প্রেমের মুখ দেখে মনে হচ্ছে আরও এক সেকেন্ড কথা বললে ওই ছেলেটা বাঁচত না। যদিও জানা আছে সিপাই নিয়ে থেরাপি একটা দিবেই, যাতে পরবর্তীতে সিনিয়র নাচিনেই টাঙ্কি মারতে চলে না আসে। আর প্রেম নেওয়াজের বউয়ের দিকে নজর দেওয়ার কথা তো মাথায় ভুলেও আসবে না। এভাবে তাকিয়ে আছেন কেন? ভয় পাই নাকি? বলেই নাক কুচকালো তৃষা। প্রেম শব্দ না করে তার হাতটা শক্ত করে টেনে তাকে দাঁড় করাতেই সে চেঁচিয়ে বলল, একটা মারাত্মক খবর আছে, শিমলাকে বলতে হবে। সে আগে আসুক, তারপর যাব। ইঁদুরমুখী, মুখটা অফ করো দয়া করে। পাপের লেভেল তোমার একদম বাড়ছে শালি। বাসায় চলো আগে। ফোনটা যদি না ভেঙেছি আজ। ইস, শখ কত নিজের নাম্বার দিয়ে আরেক ছেলেকে কল দিতে যাওয়া। দেয়নি তো। আমি না আসলে তো দিতেই। তৃষা কি বলবে না বলবে ভাবতেই হঠাৎ প্রেমকে বলে উঠল, আই লাভ ইউ, বাট আই ওয়ান্ট টু ফাক ইউ, মাই ফাকিং উইচ। বলে প্রেম তৃষাকে টেনে বাইকের কাছে নিয়ে গিয়ে হেলমেটটা পরিয়ে দিয়ে চোখের ইশারায় বাইকে বসতে বলল। সেই শীতল চাহনিতে তৃষার বুক কেঁপে উঠল। বাইরে আজ বোধহয় ডাইরেক্ট দয়ালের দর্শন করিয়ে ছাড়বে এই লোক। তখন সন্ধ্যা রাত। তৃষা প্রেমের সেই বদ্ধ রুমটাই আজকে আবারও পাসওয়ার্ড দিয়ে তা খোলার চেষ্টা করছে, তবে পারেনি। এখন যেন এই রুমের পেছনে লুকিয়ে থাকা গল্পটা জানতে তৃষা আরো বেশি আগ্রহী হয়ে উঠেছে। আজকে ভার্সিটি থেকে আসার পর থেকে গোসল করে বাইরে আসতেই একটা শব্দ কানে আসে তৃষার। এক পা দুই পা করে দরজা খুলে বাইরে আসতেই কোণের শেষ রুমটার দিকে চোখ যায়। প্রেম দরজা লক করে ভেতর থেকে বের হচ্ছিল, তবে প্রেম তৃষাকে দেখার আগেই তৃষা রুমের ভেতর চলে যায়। প্রেম বুঝতে পারেনি, বুঝতে পারলে তো অবশ্যই ভেতরে এসে জিজ্ঞেস করত,
দুপুরে না খেয়েই লোকটা বের হয়। এখনো ফেরার নাম নেই। তৃষার ইচ্ছে করছে না। বাসার সামনের কৃত্রিম বনটা পার করে নেওয়া স্কুটিরে যেতে। সে বই হাতে গিয়ে বারান্দায় বসলো। হাতে একটা ইংরেজি বই। বইয়ের 18 নম্বর চ্যাপ্টারে গিয়ে থমকে যায় সে। কেমন যেন শিহরণ কাজ করছে তার। হঠাৎ বাইরে থেকে লুফির চিৎকারের শব্দ শুনতে পায়। গেও গেও করছে সে। তৃষা বইটা রেখে উঠে দাঁড়ানোর আগেই বিদ্যুৎ চলে যায় তার। একটা ভয়ে গা চাকনি দিয়ে ওঠে। ফোনটা কোথায় পাচ্ছে না। অন্ধকার হাতড়ে কোনো মতে খাটের কাছে যেতেই শুনতে পাই হাঁটার শব্দ। সিঁড়ি বেয়ে কেউ উপরে আসছে। শব্দ বাড়ে, সঙ্গে তার ভেতরের আতঙ্ক। আচ্ছা, সে কি হাতের বইয়ের গল্পের ভেতরে প্রবেশ করেছে নাকি? নাকি সবটা কেবল স্বপ্ন? ভাবতে না ভাবতেই সেই শব্দ হঠাৎ বন্ধ হয়ে যায়। তবে এটাও তো বইয়ের আরেকটা কারণ। তৃষার দরজায় তখনও পাসওয়ার্ড মারা। যেই হোক না কেন ভেতরে আসতে পারবে না। তবে সবটা তৃষার ভুল ধারণা। দরজা খুলে গেল। তৃষা ভয়ে খাটের কোণে গিয়ে চুপসে বসে থাকে। এমনিতেও প্রত্যুষের সেই সব বিভীষিকাময় অত্যাচারের কথা এখনো সে ভুলতে পারেনি, কখনো পারবেও না। ওইসব তাকে তাড়া করে বেড়াবে। লোকটা লম্বা চওড়া, ছায়া দেখা যাচ্ছে কেবল অন্ধকারে। লোকটি পকেট থেকে একটা সিগারেট বের করলো। তা অন্ধকারে ধরাতেই এক ঝলক তাকে দেখা গেল। তবে সবটা এত জলদি হলো তৃষা দেখার সুযোগ পেল না। লোকটা সিগারেটের ধোঁয়া ছেড়ে এক পা দুই পা করে এগিয়ে এসে তৃষার সামনে বসতেই সে ভয়ে কেঁপে উঠল। ইউর ফিয়ার গিভস মি প্লেজার।